আজ আমি তোমাদের লসাগু গসাগু কাকে বলে বা লসাগু গসাগু কথার অর্থ কী, এবার যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে, ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কয় প্রকার ও কী কী, হ্যাঁ, ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো কিভাবে করতে হয় আমি সহজ পদ্ধতিতে তোমাদের শেখাবো। তাহলে লসাগু লসাগু কথার অর্থ কী না লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। সাধারণ মানে কি? সাধারণ মানে হচ্ছে সব সব জায়গায় সব সকলের মধ্যে। আর গুণিতক মানে আমরা নামটা বলবো। গুণিতক মানে কি? আমরা যেমন নামটা বলি দুইয়ের নামটা যেটা পড়ি, দুই দুখানে 4, 2 3 6, 2 4 8। এর কোনো শেষ থাকবে? এর কোনো শেষ আছে? 2 10 20, 2 11, 2 12, 2 13 এর কোনো শেষ নেই। তাহলে গুণিতকের কোনো নির্দিষ্ট সীমা নেই। গুণিতকের কোনো নির্দিষ্ট সীমা নেই। আর গুণনীয়কের একটা নির্দিষ্ট সীমা আছে। যেমন ধরুন আমরা 12, এই 12কে আমরা কি দিয়ে ভাঙতে পারবো? 12 দিয়ে 12 1 কে 12। আচ্ছা 2 গুণিতক 6 সমান সমান 12, 3 গুণিতক 4 সমান সমান 12, তাই না? 3 গুণিতক 4 সমান সমান 12। আর কি আছে? তাহলে আমাদের 12 গুণনীয়ক কি কি হলো? 2 3 4 6 আর 12। তাহলে নির্দিষ্ট আছে তো, আর 12 করা যাবে? মানে তাহলে 12 গুণনীয়ক নির্দিষ্ট, কিন্তু গুণিতকের কোনো নির্দিষ্ট বা সীমা নির্দিষ্ট নেই বা সীমা নির্দিষ্ট নয় বা এর কোনো সীমা নেই। যত দিয়ে আমরা গুণ করব ও গুণটা চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে লসাগু কথা অর্থ গসাগু কথা অর্থ কি আমরা জানলাম, তাই না? আর লসাগু মানে গুণিতকের কোনো নির্দিষ্ট সীমা নেই, এটা আমাদের মনে রাখতে হবে। গুণিতকের নির্দিষ্ট সীমা নেই। আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এর নির্দিষ্ট সীমা আছে, তাই না? এর নির্দিষ্ট সীমা আছে। তাহলে এইবার আমরা কি লসাগু বা গসাগু আমরা কিভাবে করব? লসাগু গসাগু আমরা কিভাবে করব সেইটাই দেবো। লসাগু গসাগু কটা পদ্ধতিতে করা যায়? 3টে পদ্ধতিতে করা যায়। এবার লসাগু গসাগু করার আমি পদ্ধতি দেখাবো, ঠিক আছে? লসাগু গসাগু আমরা কটা পদ্ধতিতে করতে পারবো? 3টে পদ্ধতিতে করতে পারবো। এক নম্বর হচ্ছে কি মৌলিক উৎপাদকের সাহায্যে। 2 নম্বর হলো ভাগ পদ্ধতিতে। আর 3 নম্বর হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা সবসময় লসাগু কিংবা গসাগু খুব সহজে করতে পারি, ঠিক আছে? এই মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কিভাবে করবো সেটাই আমরা দেখে নিই। 24 আর 36 এই দুটোর আমরা লসাগু করব ও গসাগু করব, ঠিক আছে? মৌলিক উৎপাদকের সাহায্যে করব, ঠিক আছে? মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হবে মানে কি, এই 24টাকে একবার আলাদা করব আর 36টাকে একবার আলাদা ভাঙবো, তাই না? এইবার আমরা সবসময় কি হয় ছোট ছোট অঙ্ক দিয়ে ভাঙবো। তাই ছোট মানে 2, দুইয়ের নামটা বলবো, তাই না? দুইয়ের নামটা আমরা অনেকে জানি 10 15 জানি 3 4 এর ছেলেরা, আবার অনেকে আবার 20 পর্যন্ত জানি। এই নামটা যদি সমস্যা হয় তাহলে এটা আমরা মনে মনে ভাগ করে দেবো। 2 1 2, 2 2 4, 2 12 24 হলো। আবার আমরা 2 দিয়ে ভাঙবো। 2 6 12, আবার আমরা 2 দিয়ে ভাঙবো। 2 3 6 হলো। এইবার আমরা 36টাকে ভাঙবো। 2 1 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকছে। 1 6 16, 2 8 16। আবার 2 এর নামটা বলবো। 2 9 18, এবার 3 3 3 9 হলো। এইবার আমরা এই যে মৌলিক উৎপাদকের সাহায্যে যে আমরা লসাগু এবং গসাগু করবো, কিভাবে নির্ণয় করবো এটাই আমরা দেখে নিই। তাহলে আমরা 24 সমান 24কে ভেঙে কি পেলাম না 2 2 2 3 পেয়েছি। আর আমরা 36কে ভাঙলাম, বা এটাকে আরেকবার ভেঙে দিতে পারি 3 দিয়ে।
36 সমান সমান পেলাম কত, 2 2 3 3 1 হলো। এইবার আমরা কি করবো, এর মধ্যে মিল খুঁজবো। গসাগু করার সময় কি করবো, আমরা মিল খুঁজবো। আর লসাগু করার সময় মিল খোঁজার পরে যে সংখ্যা, যে অঙ্কগুলো পড়ে থাকবে এই গসাগুর সহ ওই অঙ্ক দুটো পরপর আমরা গুণ করে দেবো। তাহলে প্রথম মিল খুঁজবো, এখানে একটা মিল আছে, এর সাথে এর মিল আছে, এই একটা 2, এই একটা 2 মিল আছে, এই একটা 3, এই একটা 3 মিল আছে, তাই না? তাহলে আমরা এখানে আবার লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান সমান মিল আছে দুটো, এই দুটো মিল আছে, মানে এই দুটোর মধ্যে থেকে কি নেবো আমরা, একটা নেবো। কটা নেবো, একটা নেবো, ঠিক আছে? দুটোর মধ্যে থেকে যখন একটা নেবো, দুটো 2 আছে, তাহলে এক্ষেত্রে একটা নেবো 2 গুণিতক, এখানেও দুটো 2 আছে, এর মধ্যে থেকেও একটা নেবো 2 গুণিতক, এখানে দুটো 3 আছে, এর মধ্যে থেকে একটা নেবো, ঠিক আছে? আর এখানে দুটো 1 আছে, তাহলে এর মধ্যে থেকে 1 নেবো। আমরা যে সংখ্যার অঙ্কের সাথে আমরা 1 গুণ করবো সেটাই তো হবে, যে 4-এর সাথে 1 গুণ করি 4 একে 4, ওই জন্য একটা গুরুত্ব আমরা খুব একটা দিই না। তা তবু ঠিক আছে। এবার এটাকে আমরা গুণ করবো, 2 2 এ 4, 4 3 এ 12, 12 1 এ 12। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান সমান হলো কত আমাদের, 12। এইবার আমরা লসাগু অতএব নির্ণয় লসাগু সমান সমান, এবার আমরা কি করবো, এই গসাগু যেটা করেছিলাম সেই গসাগুটা প্রথম লিখে নেবো, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1। এবার এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, পড়ে আছে কোনটা, এই একটা 2 পড়ে আছে, এই একটা 3 পড়ে আছে, তাই না? লসাগুর সময় কি হবে, এই 2 গুণিতক 3টা জুড়ে দেবো, দিলে এবার এটা পুরোটা গুণ করে যেটা হবে, যেটা পাবো আমরা, সেটাই হচ্ছে এর লসাগু। তাই 2 গুণ 2, 2 2 4, 4 3 এ 12, 12 1 12, 12 2 24, আর 24 3 কত, তোমার 24 3 যদি না জানো কত হয়, তাই 24 3 72 হয়। তোমরা পাশে একটু গুণ করে নেবে, 24কে 3 দিয়ে গুণ করবে, 3 4 12, 2 হাতে 1 1, 3 দিয়ে 6 1 7, 72 সমান সমান 72। তাহলে নির্ণয় গসাগু হলো 12, নির্ণয় লসাগু হলো 72। বোঝা গেল? এইবার আমাদের এটা মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু ও গসাগু করতে হয় আমরা জানলাম। এইবার কি করব, আমরা ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু করতে হয় আমরা দেখব, ঠিক আছে? এই 24 আর 36 এটা আমরা কি করে ভাগ পদ্ধতিতে করবো, ঠিক আছে? তাহলে আমরা ছোট সংখ্যাটাকে দিয়ে বড় সংখ্যাটা ভাগ পদ্ধতিতে গসাগু করা দেখবো, তাই না? শিখবো এই 24 এই 36, ঠিক আছে? 24 এবার 36 ভিতরে কবার যাবে, 24 1 24, 24 2 48, বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের একবার যাবে, তাই না? তাহলে 1 খাইয়ে 24। এবার এটা আমরা বিয়োগ করব, ঠিক আছে? 4 আছে ক দাও 6, 2 দাও 6, 2 আছে ক দাও 3, 1 দাও 3, তাই না? 12 হলো। এইবার এই যে আমরা ভাগের যে অবশ্যই যেটা পেয়েছি সেই থেকে দিয়ে এইবার আগে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছিলাম এই 24, এবার এই 24টাকে ভাগ করে নেবো, ঠিক আছে? এই 24টা এখানে চলে আসবে, বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমরা এটা কি হবে, এই যে 24 এটা তো হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তাহলে এবার আমাদের এখানে ভাগশেষ ছিল 12, 24 12 ভিতরে যেহেতু যাচ্ছে না, তো তাই 12টা আমাদের ভাগশেষ, এই 12টাকে দিয়ে আবার এই যে প্রথম যে ভাজক ছিল 24টাকে কি করব আমরা ভাগ করব, তাই 24টা এখানে সে ভাজ্য হয়ে গেল। এইবার 12টা দিয়ে 24টাকে যখন আমরা ভাগ করব, দেখো 12 1 12, 12 2 24 মিলে গেল, 2 2 4, 2 1 2 মিলে গেল। তাহলে আমাদের গসাগু কোনটা হবে, এটাই, যেটা লাস্টে যে ভাজকটা থাকবে, যে ভাজকের সঙ্গে গিয়ে অঙ্কটা মিলে যাবে, সেটা কি হবে, সেটাই হচ্ছে গসাগু, ঠিক আছে? তাহলে এটা মিলে গেছে, তাহলে এইটা হলো আমাদের গসাগু, তাই না? তাহলে আমরা অতএব লিখব, অতএব নির্ণেয় গসাগু সমান সমান কত হলো, 12। তাহলে এটা আমরা ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু করা হয় আমরা শিখলাম, তাই না? এবার কি হবে আমাদের, এই যে সংক্ষিপ্ত পদ্ধতি, এই সংক্ষিপ্ত পদ্ধতি থেকে লসাগু ও গসাগু করাটা শিখবো। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা সবসময় বেশিরভাগ সময় অঙ্ক যেমন যোগ বিয়োগ বিভিন্ন ক্ষেত্রে এই সংক্ষিপ্ত পদ্ধতিটা আমরা অবলম্বন করি, ঠিক আছে? তাহলে এবার 24 আর এই 36টাকে কি করবো, আমরা লসাগু করবো ও গসাগু করবো, তাই না? তাহলে আমরা এর আগে বলেছিলাম কি, যে সবসময় ছোট ছোট অঙ্ক দিয়ে আমরা শুরু করবো, তাই না? তাহলে এখানে আমরা 2 দিয়ে শুরু করি, যেহেতু 24 4 ও 6 দুটো জোড় সংখ্যা আছে শেষে, তাই না?
জোর সংখ্যা আছে, তাই জোর সংখ্যা তাহলে কি হয় সবসময় আমরা 2 দিয়ে করতে পারি। তাই 2 দেবো, 2 একে 2, 2 2 এ 4, 2 একে 2, 1 থাকছে 16, তাহলে আর 2 এ 16, ঠিক আছে। আবার 2 যাবে, 2 6 এ 12, 2 9 18, এবার 2 যাবে কি, এটা তো বিজোড় সংখ্যা এসে গেছে, তাই 3, 3 2 এ 6, 3 3 এ 9 হলো। এইবার কি করব আমরা, লসাগু এবং গসাগু করব, ওই জন্য আমরা এই পর্যন্ত স্টপ করে দিলাম। এইবার আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু সমান সমান কি করব, এই 3 থেকে গুণ করে দেবো, এই 3 থেকে গুণ করে দেবো। কিন্তু এটাকে আমরা লসাগু গসাগু এটা দিতে পারি তো, 2 একে 2, আবার এখানে দিতে পারি 3টা নেমে এলো, 3 একে 1 করতে 1 আর 3 একে 3 হয়ে গেছে, দুটো লাস্টে দুটো 1 এসে গেল। এটা আমরা কেন করলাম না, গসাগু, গসাগুর কথার অর্থ কি আগে তো প্রথমবারে জেনেছি। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো। তার মানে কি সাধারণ মানে কি সবার মধ্যে যেতে হবে। তাহলে এখানে কি এই 2টা সবার মধ্যে গিয়েছে, 2 1 মধ্যে, 2 এর মধ্যে গিয়েছে, 3 এর মধ্যে তো যায় না, 2 গেছে কি, তাই সাধারণের মধ্যে হলো কি, সাধারণের মধ্যে হলো। তাহলে আমার যে পর্যন্ত আমাদের দুটোর মধ্যে গিয়েছে, সাধারণ মানে কি যে কটা ছিল সকলের মধ্যে গিয়েছে, তাহলে 3 পর্যন্ত, 3 দিয়ে 6, 3 3 এ 9, তাহলে এই 3টা 6 এর মধ্যে গিয়েছে, 9 এর মধ্যে গিয়েছে, তাহলে এই পর্যন্ত আমরা তাহলে নেবো গসাগুর ক্ষেত্রে। আর এই যে 2টা দিয়েছি আমরা, 2 একে 2 আর 3 নেমে গেল, 3 একে 3, 3 নেমে গেল, এটা কি করেছে, এটা লসাগুর ক্ষেত্রে বানাবো। তাহলে এটা আমাদের না করলেও চলবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা কি করবো, তাহলে এটা এই 2 এই 2 এই 3 এই দুটো সংখ্যা, দুটো অঙ্কের মধ্যে এরা গিয়েছে ছিল, তাই না, ভাঙা গিয়েছে। তাহলে আমরা শুধুমাত্র এই 3টে সংখ্যা নেবো গসাগুর ক্ষেত্রে। তাই 2 গুণক 2 গুণক 3 সমান সমান 2 2 এ 4 আর 4 3 12, তাহলে নির্ণয় গসাগু পেলাম কত, 12। এইবার কি করবো আমরা লসাগু, লসাগুর ক্ষেত্রে কি করবো আমরা এই পুরোটা গুণ করে দেবো, পুরোটা গুণ করে দেবো। অতএব নির্ণেয় লসাগু সমান সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 সমান সমান কত হবে, 2 দুগুণে 4, 4 3 এ 12, 12 দুগুণে 24 আর 3 24 সঙ্গে 72। আমরা এটা আগেবারে বলেছি যে 24-এর নামটা না জানলে কি করবো আমরা গুণ করে নেবো, 24 গুণিতক 3 72, ঠিক আছে। তাহলে এটা হলো কত, 72। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা লসাগু গসাগু করাটা শিখলাম। এইবার শোনো, এইবার একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এখানে তোমাদের এখন বলে দিল দুটো মৌলিক সংখ্যার গসাগু ও লসাগু কত, দুটো মৌলিক সংখ্যার লসাগু ও গসাগু কত হবে। যখন আমাদের এইরকম, এটা 5-এ, বিশেষ করে 5-এ তোমাদের যারা আছো তোমাদের জন্য শর্ট কোশ্চেন পড়বে, দুটো পরস্পর মৌলিক সংখ্যা। তা আমাদের আমরা দুটো সংখ্যা নিলাম 6 ও 7, এর লসাগু করো। 6 ও 7-এর লসাগু কত হবে, 6 ও 7, 6কে 6 2 দিয়ে 6কে ভাঙা যাবে, তাই না, 2কে 7 ভাঙা যাবে কি, 2 দিয়ে 7 ভাঙা যাবে না, 3 দিয়ে 6, 6টা ভাঙা গেল, কিন্তু 3 দিয়ে 7 ভাঙা যাবে কি, ভাঙা যাচ্ছে, তাই এদের কি লসাগু হওয়া সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, সংখ্যা দুটো গুণ করে দেবো লসাগুর ক্ষেত্রে। তাহলে আমরা কি করবো, পরস্পর দুটো মৌলিক সংখ্যার লসাগু হবে কি, সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান সমান কি হবে, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে হলো এইবার পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে, এই দিকটা আমরা খেয়াল রাখবো। 6 ও 7 একই অঙ্ক দিয়ে করলাম। তাহলে 6 ও 7 মৌলিক সংখ্যার গসাগু মানে কি, যে সংখ্যাটা ওর 6টাকে যে কটা সংখ্যা দিয়ে ভাঙা যাবে, দুটোর মধ্যে মিল আছে কিনা আমরা দেখে নেবো, তাই না। তাহলে আমরা যদি 1 দিই, 1 6 6, 1 7 7, তাই নয় কি, এছাড়া অন্য কোনো অঙ্ক দিয়ে ভাঙা যাবে, সম্ভব নয়। তাহলে আমরা কি লিখবো,
তাই দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত সবসময় হবে কত 1, এটা আমাদের মনে রাখবো। পরস্পর দুটো মৌলিক সংখ্যার গসাগু হবে 1, আর পরস্পর দুটো মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। এই দুটোর মধ্যে তোমাদের শর্ট কোশ্চেন পড়ে, খুব পড়ে, এটা খেয়াল রাখবো। তাহলে আমরা এবার লিখবো কি, পরস্পর পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু সমান সমান 1, বোঝা গেল? তাহলে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা লসাগু ও গসাগু কি হবে আমরা জানলাম। এইবার তাহলে আমাদের এখানে যখন মৌলিক সংখ্যার লসাগু, দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, দুটো মৌলিক সংখ্যার গসাগু যখন আমরা জেনেছি, তাহলে আমরা এটুকু এবার জেনে নিই মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে, তাই না? মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে আমরা জেনে নিই। আর এই মৌলিক সংখ্যা, পরস্পর দুটো মৌলিক সংখ্যা, এই বিষয়ে আমরা তোমাদের পরের দিনে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে এবার মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে আমরা জানবো। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না বা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। কি বলেছি আমি? যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা ভাঙা যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। আর যৌগিক সংখ্যা কাকে বলবো? যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় বা ভাগ করা যায়, তাকে বলবো যৌগিক সংখ্যা। বোঝা গেল কথাটা? তাহলে আমরা এটা লিখে নিই। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা, যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা বা ভাগ করা যায় না, ঠিক আছে? ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা ভাঙা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাই সেই সংখ্যাটাগুলো কি কি হতে পারে? এবার দেখো, ধরো আমরা 3 লিখলাম। 3 সমান সমান কি করে যাবে? 3 কে 3, তাই না? আর কি হবে? 1 গুণিতক 3। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 3 দিয়ে ভাঙা যায় না, তাই 3 একটা মৌলিক সংখ্যা। এবার দিই 5। 5 সমান সমান আমরা কি লিখতে পারি? 5 কে 5 আর 1 5 5। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 5কে ভাগ করা যায়? তাহলে 5 ওটা একটা মৌলিক সংখ্যা। তাহলে উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি কি? উদাহরণ বা যেমন লেখো, যেমন 3 5 7, এগুলো কি হলো? সব মৌলিক সংখ্যা। 3 5 7 এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা উদাহরণ। 3 5 7 এগুলো মৌলিক সংখ্যা। এবার আমরা কি লিখবো? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা সমান আমরা কি লিখবো? যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় বা ভাগ করা যায়, তাকে আমরা যৌগিক সংখ্যা বলবো, তাই না? তাহলে আমরা লিখে দিই, যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা
ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা বা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন যেমন লিখে দেবো, যেমন 4, 6, 8। 4 সমান সমান দেখো 4 গুণিতক 1, তাই না? আবার 2 গুণিতক 2, তাই 4 ও 1 বা 1 গুণিতক 4 আর 2 গুণিতক 2, তাই 4 আর 1 ছাড়া আমরা 2 দিয়ে ভাঙতে পারছি, তাই 4টা যৌগিক সংখ্যা। তদ্রূপ 6, 6 এর সাথে কি করবো আমরা? 6, 6 কে 6, 1 6 6, আবার 3 গুণক 2 6, তাহলে 6টা কি হলো? যৌগিক সংখ্যা। তাই যৌগিক সংখ্যা ও মৌলিক সংখ্যা কাকে বলে এবং উদাহরণ আমরা সহজে বুঝতে পারলাম, তাই না? কি বোঝা গেল? এইবার কি করবো আমরা? ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কয় প্রকার ও কি কি, এইটা জানবো, তাই না? এবার ভগ্নাংশ কাকে বলে আমরা লিখবো। ভগ্নাংশ ভগ্নাংশ সমান সমান কোন একটি আস্ত বস্তুকে কোন একটি আস্ত বস্তুকে যদি সমান কতগুলি অংশে ভাগ করা যায়, তবে তার এক বা একাধিক অংশকে ভগ্নাংশ বলে। আমরা ভগ্নাংশ সমান সমান লিখতে পারি কি জানো তো? ভগ্নাংশ কোন জিনিস বা সংখ্যার যতগুলি নেওয়া হয়েছে তার সংখ্যা। কোন জিনিস বা সংখ্যা যতগুলি নেওয়া হয়েছে তার সংখ্যা সমান সমান আমরা এটাকে বলা হয় লব। এবার হরটা কি লিখবো? সংখ্যাকে যতগুলি ভাগ করা হয়েছে তার সংখ্যা। সংখ্যা বা বস্তু সংখ্যাকে যতগুলি ভাগ করা হয়েছে তার
সংখ্যা। জিনিস বা সংখ্যাকে যতগুলি ভাগ করা হয়েছে তার সংখ্যা, এটা সমান সমান আমরা লিখবো কি হর। তাহলে ভগ্নাংশ সমান সমান কি হলো, ভগ্ন প্লাস অংশ সমান সমান হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ সমান সমান আমরা লিখতে পারি, ভগ্নাংশ সমান সমান আমরা কি লিখতে পারি, ভগ্ন প্লাস অংশ। এই জায়গাটা একটু আমরা ভালো করে বুঝে নিয়ে, ভগ্নাংশ কাকে বলে, কোনো একটি আস্ত বস্তুকে যদি সমান কতগুলি অংশে ভাগ করা যায়। ধরে নাও এখানে একটা আমরা রুটি নিলাম, এটা একটা বস্তু বা জিনিস হলো, তাই না? এটা একটা বস্তু বা জিনিস, সমান কতগুলি অংশে ভাগ করা যায় তবে তার এক বা একাধিক অংশকে ভগ্নাংশ বলে। ধর না এটাকে আমরা চারটে ভাগ করলাম, এই চারটে সমান সমান অংশে চারটে ভাগ করলাম, এর এক একটা অংশকে কি বলা হয়, এক বা একাধিক অংশকে এটা হচ্ছে একটা অংশ, এর একাধিক অংশকে আমরা ভগ্নাংশ বলি। এবার ভগ্নাংশ সমান সমান কি বলেছে, কোনো জিনিস বা সংখ্যা যতগুলি নেওয়া হয়েছে তার সংখ্যা সমান সমান লব। ধরো না এই একটা রুটিকে তুমি চারটে টুকরো ভাগ করেছি, চারটে টুকরোর মধ্যে ধরো না 1 2 3 4, চারটে টুকরোর মধ্যে এখন আমি তিনটে ভাগ তিনটে অংশ নিয়ে নিয়েছি। তাহলে তিনটা কোথায় বসবে, তিনটে, এটা আমরা এটাই নিয়েছি, তার তিনটা বসে গেল উপরে, এই উপরে 3 বসে গেল। এইবার জিনিস বা সংখ্যা যতগুলি ভাগ করা হয়েছে, কতগুলো ভাগ করা হয়েছে, চারটে ভাগ করা হয়েছে, চারটা আমাদের নিচে এসে গেল। তাহলে লব সমান সমান কত হলো 3, আর হর সমান সমান কত হলো 4 লব। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, যে তুমি আমি কত পরিমাণ বা কত অংশ রুটি নিয়েছি, আমি 3-এর 4 অংশ নিয়েছি, তার মানে হলো 4 ভাগের 3 ভাগ আমি নিয়েছি। এটা বোঝা গেল? তাহলে ভগ্নাংশ কাকে বলে, কোনো একটি আস্ত বস্তুকে যদি সমান কতগুলি অংশে ভাগ করা যায় তবে তার এক বা একাধিক অংশকে ভগ্নাংশ বলে। আর ভগ্নাংশ সমান সমান আমরা কি লিখতে পারি না, কোনো জিনিস বা সংখ্যা যতগুলি নেওয়া হয়েছে তার সংখ্যা, কোনো যে সংখ্যা, এটা চারটে আমরা ভাগ করেছি, তার মধ্যে থেকে আমরা কটা ভাগ নিয়েছি তার সংখ্যা, এটা হলো লব। তাহলে আমরা নিজে তিনটে সংখ্যা, তাহলে এটাই হলো লব। আর জিনিস বা সংখ্যাকে যতগুলি ভাগ করা হয়েছে তার সংখ্যা, তাই চারটে ভাগ করেছি, তাই চারটে হলো লব। অতএব এটা 3-এর 4 অংশ আমি নিয়েছি। বোঝা গেল? এইবার কি করবো আমরা, ভগ্নাংশ কয় প্রকার ও কি কি, ভগ্নাংশ কাকে বলে আমরা জেনেছি, এইবার ভগ্নাংশ কয় প্রকার ও কি কি আমরা জানবো। তাহলে ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। 2 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর 3 হলো মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ সমান সমান আমরা লিখতে পারি, যে ভগ্নাংশের লব হর অপেক্ষায় ছোট, লবটা কি হবে, হর অপেক্ষায় ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলবো। হর অপেক্ষা ছোট বলতে কি বোঝায় না, লবটা হবে ছোট আর হরটা হবে বড়, লবটা হবে ছোট হরটা হবে বড়, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। তাহলে যে ভগ্নাংশের লব হর অপেক্ষায়
ছোট, অর্থাৎ লবটি ছোট হবে এবং হর বড় হবে, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3/5, আচ্ছা 4/7, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হর অপেক্ষায় বড় হবে, অর্থাৎ লবটা বড় হবে, হরটা ছোট হবে, তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যে ভগ্নাংশের লব হর অপেক্ষায় বড় হবে, অর্থাৎ লবটি বড় এবং হর ছোট হবে, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন উদাহরণস্বরূপ কি বলা যাবে? লবটা বড়, তাহলে এটা আমরা ঘুরে দিতে পারি তো, 3/5টা উপরে 5 দিলাম, নিচে 3 দিয়ে দিলাম, 5/3, তাই না? এবার এখানে হরটা 7 আছে, 7টা উপরে দিয়ে দিলাম, নিচে 4 দিয়ে দিলাম, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এখানে আবার দিতে পারি, ধরো না 6 দিলাম, এখানে 5 দিলাম, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং তার উদাহরণ আমরা জানলাম। এবার আমরা কি লিখবো? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? 3 হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ এখানে কাকে বলে? মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশের একটা পূর্ণ সংখ্যা বা একটা গোটা সংখ্যা, গোটা মানে একটা মূল সংখ্যা থাকবে, তাই না? পূর্ণ সংখ্যা ও একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা, যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ থাকে, প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন পূর্ণ সংখ্যা বা গোটা সংখ্যা বলতে কি হয়? ধরুন আমরা এখানে লিখলাম 2, এটা একটা পূর্ণ সংখ্যা। যদি আমরা কোনো সংখ্যাকে হাফ করি তাহলে 1/2, যদি একটা সংখ্যাকে 4টে ভাগ করি, ভাগের মধ্যে 3টে দিয়ে দেয়, তাহলে কি 3/4, তাই না? তাহলে এগুলো কি হলো? ওগুলো হচ্ছে কাটা অংশ। আর গোটা বা পূর্ণ বলতে এই যেমন 2 আমরা বসালাম, 1 আমরা বসালাম, 3, এগুলো কি হলো? আমরা পূর্ণ সংখ্যা বা গোটা সংখ্যা। তাহলে এর সাথে কি বলেছে? এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা এটা প্রকৃত ভগ্নাংশ দিয়ে দিই 3/5, তাই না? তাহলে এটা হলো মিশ্র, একটা প্রকৃত পূর্ণ সংখ্যা হলো আর একটা প্রকৃত ভগ্নাংশ হলো, এই দুটো মিলে তৈরি হলো কি? মিশ্র ভগ্নাংশ। আরও একটা লিখে দিই, 3×4/7, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্নাংশ কয় প্রকার, কি আমরা ভগ্নাংশ জানলাম 3 প্রকার। কি না? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হর অপেক্ষায় ছোট, অর্থাৎ লবটি ছোট হবে এবং হর বড় হবে, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3/5, 4/7, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের
লব হর অপেক্ষায় বড় হবে, অর্থাৎ লবটি বড় এবং হর ছোট হবে, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5-এর 3, 7-এর 4, 6-এর 5। মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 2 পূর্ণ 3-এর 5, 3 পূর্ণ 4-এর 7। 2 আর 3টা কি হলো? একটা গোটা সংখ্যা, আর এর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ জুড়ে হয়ে এটা হলো কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে বোঝা গেল। তাহলে এবার কি করবো? আমরা ভগ্নাংশের যোগ করবো, একটা ভগ্নাংশের যোগ করে দেবো। আজকে একটা ভগ্নাংশের যোগ করে দে, আজকে এই তো শেষ করে দেবো। পাঁচের 9 যোগ 3-এর 18। তাহলে এই ভগ্নাংশের যোগ করতে গেলে কি করতে হবে না? প্রথমে আমরা হর দুটো, নিচের যে হর থাকবে হরগুলোকে কি করব? লসাগু করব। হরগুলোকে কি করতে হবে? প্রথম লসাগু করতে হবে। তাই ভগ্নাংশের যোগ করতে হলে প্রথম হরগুলোকে নিচের হরগুলোকে লসাগু করব। তাই 9 আর 18 লসাগু করব। 3 দেবো, 3 3-এ 9, 3 6 18, আবার 3 যাবে, 3 1 3, 3 2 6। তাহলে 3 গুণিতক 3 গুণিতক 1 গুণিতক 2 সমান সমান 3 3-এ 9, 9 1 9, 9 2 18। আমরা পেলাম কত? লসাগু পেলাম কত? 18। তাহলে আমরা নিচে লিখবো 18। এইবার আমরা যখন নতুন যারা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখবো তাদের ক্ষেত্রে বলি, এটাকে কি, এটা এই যে হর আছে, এই হরটার সাথে লসাগু 18 হয়েছে, এর সাথে কি সম্পর্ক হবে? ভাগের সম্পর্ক। এটা যখন আমরা ভাগ করব, 9 2 18 হচ্ছে, আর যে ভাগ ফল যেটা পাবো তার সাথে আমরা লবটাকে কি করবো? গুণ করে দেবো। তাই গুণ করে দিলে কত হবে? 2 5 10। যারা নতুন শিশু তাদের জন্য তো গুলিয়ে ফেলতে পারো, তাদের জন্য আমি একটা সহজ পদ্ধতি বলছি। এই যেমন 18, আমরা লসাগু পেয়েছি 18, তাহলে আমরা 18টা এই লিখলাম। 18 ভাজিতক, আমাদের এটা দুটো অঙ্ক আছে তাই না? দুটো হর ছিল, তাহলে প্রথম ছিল কি? 18 ভাজিতক 9, আমরা 9টা লিখলাম, লিখে এখানে ভাগ করে নেবো। তাহলে এই যে 9, এখানে আমরা ভাগটা কীভাবে করবো? 9 2, আমরা জানি 9-এর নামতে জানি, 9 2 18 হয়ে যাবে। কিন্তু আরেকটা যখন বড় অঙ্ক থাকবে তখন কী হবে? সমস্যা হতে পারে, যাতে নামটা যাতে খুব ভালো নেই। সেক্ষেত্রে আমরা কী করবো? এই যেখানে 9 আছে, আমরা এই লসাগুর এই যে অঙ্কটা এটা করেছি, এর মধ্যে থেকে 9টা বের করে নেবো, 9টা মিলিয়ে নেবো। 3 3-এ 9, তাহলে এই 9 সমান সমান 3 আর 3 চলে যাচ্ছে। 3 আর 3 চলে গেলে পড়ে থাকছে কত? 2 আর 1, 2 1 2। তাহলে আমাদের ভাগফল হবে কত? 2। আবার এবার কি আছে? 18, তাহলে এবার আমরা 18 লিখলাম। 18 ভাজিতক, এবার 3 3-এ 9, 9 1 9, 9 2 18, 3 3 9, 9 2 18 হয়েছে। 9 3 3 আর 2টা চলে গেলে পড়ে আছে কত? 1 পড়ে আছে তাই না? তাহলে এখানে আমাদের কত ছিল? 18। তো 18 সমান 1 পড়ে আছে, তাহলে এর ভাগফল হবে কত? 1। এইবার এখানে আমরা কি করব? এখানে উপরে কি আছে? এবার এর যে নিচের কাজটা আপাতত আমরা এখানে শেষ করে ফেলেছি। এইবার উপরের কাজটা করব। উপরের লবটা কি আছে? প্রথম 5 বসে আছে, আমরা লবের সাথে কি করে বলেছি? গুণ করতে হবে বলেছি। তাহলে 5 গুণক 18-এর সাথে 9 ভাগ করে কত? 2 হয়েছে, তাই 2। এখানে একটা বন্ধনী দিয়ে দেবো, যোগটা নেমে এলো। এবার 18 উপরে কত আছে? লব 3, তাই 3 দিলাম। 3 গুণিতক 18-এর সাথে ভাগফল হয়েছে কত? 1, তাহলে এখানে আমরা 1 দিলাম। 5 দিয়ে কত হয়েছে? 10। এরা গুণ করবো, 10 যোগের চিহ্ন বসে গেল, 3 1 3। এবার এর নিচে দিলাম কত? 18। এবার 10-এর সাথে 3 যোগ করলে কত হবে? 10 আর 3-এ 13, 13 আর 18। এটাই হলো আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা এবার কি লিখব? অতএব নির্ণেয় যোগফল সমান সমান 13 18। এটাই উত্তর। ঠিক আছে? পেজটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবশেষে সকলে সুস্থ এবং ভালো থেকো।